পিচের রাস্তায় আলো নেই, কিন্তু হাঁটতে অসুবিধে হচ্ছিল না। এদিকটায় জঙ্গল নেই। আশপাশে কাঠের বাড়ি থেকে আলো এসে পড়েছে বাইরে। মেজর বেশ জোর লাফ দিয়ে বাতাস টেনে ছাড়লেন। আহ, ফ্রেশ এয়ার! আয়ু বেড়ে গেল হে। অর্জুন বলল, আপনাদের আমেরিকায় তো বাতাস দূষণমুক্ত। হ্যাঁ, তবে একেবারে নেই তা এখন বলা চলে না। আচ্ছা, তোমাদের গুরুদেবের খবর কি? উনি কি সত্যি সন্ন্যাসী হয়ে গেলেন? মেজর প্রশ্ন করলেন। গত 1 বছর উনি জলপাইগুড়িতে আসেননি। আর আপনি তো জানেন, অমলদা ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করা একদম পছন্দ করেন না, অর্জুন বলল। মানুষের মনে কখন যে কি ঢোকে, মেজর বললেন। যাকগে, ম্যালকমকে মনে হচ্ছে খুব খুশি হয়েছে। এরকম পাগল মানুষ খুব কম দেখেছি। অর্জুন হেসে বলল, পাগলদেরই প্রতিভা থাকে। হ্যাঁ? মেজর থমকে দাঁড়ালেন। দূর, প্রতিভাবানরা পাগল হতে পারেন, কিন্তু পাগল মাত্র যদি প্রতিভাবান হয় তাহলে পৃথিবীর চেহারাই বদলে যেত হে। তোমার কাছে এমন ব্যাখ্যা আশা করিনি, অর্জুন। অর্জুন হেসে ফেলল। আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন? কয়েক সেকেন্ড চুপচাপ হাঁটলেন মেজর। তারপর নিচু গলায় বললেন, কারণ কিছুদিন থেকে নিজেকে নিয়ে খুব ভয় পাচ্ছি হে। কীরকম? মাঝে মাঝেই নিজেকে খুব প্রতিভাবান বলে মনে হয়। এটা তো ভালো লক্ষণ নয়। সাধারণ মানুষের সঙ্গে আমার তফাৎ আছে, সেটা তো পাগলদের সঙ্গেও থাকে। মেজরের কথার কোনো উত্তর দিল না অর্জুন। জয়ন্তীর বাজার এলাকাটা মোটেই বড় নয়। 2-3টে পান সিগারেটের দোকান, মুদির দোকান আর মিষ্টি এবং চায়ের স্টল ছড়ানো আছে। সেখানেই কিছু লোক গাল গল্প করছে। মেজর চারপাশে তাকালেন। একটা দোকানের সাইনবোর্ড চোখে পড়ল। দোকানটা একটু তফাতে, দেশি মদের দোকান। অর্জুন দেখল অনেক বোতল একটা ব্যাগে ঢুকিয়ে সাইকেলে ঝুলিয়ে নিয়ে বেরিয়ে গেল। দোকানটা লক্ষ্য করেছিলেন মেজরও। বললেন, চলো একটু খোঁজ খবর করি। মেজরের মতো চেহারা ওরকম দোকানে দেখা যায় না, ফলে ভিড় একটু সরে গেল। দোকানদার জিজ্ঞেস করল, বলুন সাহেব, সব কি দিশি, বিলিতি নেই? মেজর জিজ্ঞেস করলেন। এখানে বিলিতি কে খাবে? ভুটানি দেবো স্যার? ভুটানি বিক্রি হয়? মেজর জিজ্ঞেস করলেন। ওই আর কি, ভদ্রলোকেরা তো ভুটানি খান। এই একটু আগে 20 বোতল নিয়ে গেল সাইকেলে। দোকানদার বলল। অর্জুন জিজ্ঞেস করল, 20 বোতল বিক্রি করবে নিশ্চয়ই? না স্যার, জঙ্গলে সাপ্লাই দেবে। লোকটি কথাগুলো বলতেই ভেতর থেকে একজন ধমক দিল। আহ সহদেব, এত কথা বলার কি দরকার তোমার? মেজর বললেন, না ভাই, আমি বিলিতি খুঁজছি, চলি। ওরা একটু ফাঁকায় চলে এলো। মেজর বললেন, কি ব্যাপার হে? 20 বোতল মদ জঙ্গলে কাকে সাপ্লাই দেবে? গাঁটের পয়সা খরচ করে হাতিদের খাওয়াবে নাকি? অর্জুনের মনে পড়ল, আজই সে জঙ্গলে ছায়ের পাশে মদের বোতল দেখে এসেছে। তার মানে এত মদ খাওয়ার মতো মানুষ ওই জঙ্গলে আছে। ওরা নিজেরা কেন কিনতে আসলো না? কেন ওরা ওখানে লুকিয়ে থাকে? সাব, অর্জুন দেখল একটা প্যাকাটির মতো রোগা লোক অন্ধকার ফুঁড়ে সামনে এসে দাঁড়িয়েছে। মেজর হাঁক দিলেন, কি চাই? আমি আর কি চাইবো স্যার, আপনারা চাইছিলেন শুনলাম, তাই এলাম। বলুন কোন বিলিতি চান, ব্যবস্থা হয়ে যাবে, লোকটি বলল। তোমার দোকান কোথায়? মেজর অবাক। দোকান? লোকটি হাসল। না স্যার, এসব টানা জিনিস। অর্জুন বলল, কিভাবে পান? সে কথা বলা নিষেধ স্যার, বক্সার কোর্ট থেকে আনতে হবে। আমাদের দরকার নেই, তুমি যেতে পারো। অর্জুন রূঢ় গলায় বলতেই লোকটা আবার অন্ধকারে মিলিয়ে গেল।
মেজর বললেন, অদ্ভুত জায়গা তো, কিন্তু বক্সার কোর্ট মানে কি? অর্জুন বলল, এখান থেকে কিছুটা দূরে বক্সা বলে একটা পাহাড়ি জায়গা আছে, যেখানে ইংরেজরা স্বাধীনতা যোদ্ধাদের বন্দি করে রাখত। সেই থেকে দুর্গের মতো বন্দিশালা বলে নাম হয়ে গেছে বক্সার কোর্ট। এখন সান্তাল বাড়ি পেরিয়ে বক্সা পর্যন্ত লোকে ট্রেকিং করে যেতে পছন্দ করে। মেজর শব্দ করলেন, এসব জায়গায় মনে হচ্ছে বেশ অবৈধ কাজ হচ্ছে। মিস্টার রয় এখানে থেকে কি করছেন? এই প্রশ্ন ওকে না করলেই ভালো হয়। কেন? উনি খুশি হবেন না। কিন্তু মেজর, আমাদের সতর্ক হতে হবে। ওরা আবার ফেরার জন্য হাঁটতে শুরু করলো। হাতি থেকে? না, প্রথমত জঙ্গলে দামি সিগারেটের প্যাকেট পাওয়া যাচ্ছে, যা এখানে বিক্রি হয় না। এত এত ভুটানি মদ সেখানে কার জন্যে যাচ্ছে? আজ আমি সেখানে বোতল দেখে এসেছি। এখন মনে হচ্ছে সহদেব ওই জন্যে ব্যাগ ভর্তি অস্ত্র নিয়ে আসেনি তো? সে কি? তাহলে তো এখনই পুলিশকে জানানো দরকার। থানায় যাবে? মাথা নাড়ল অর্জুন। নো, আমাদের হাতে কোনো প্রমাণ নেই। শুধু সিগারেট আর মদের বোতলের জন্যে এই সন্দেহ করছি শুনলে পুলিশ হয়তো আমাদের পাগল ভাববে। তাহলে? তাহলে আপাতত আমাদের কিছুই করার নেই। ম্যালকম সাহেব এখানে এসেছেন পাখি দেখতে, আমরা ওকে সাহায্য করব বলে সঙ্গী হয়েছি। এর বাইরে আর কিছু না জানাই ভালো। ওরা বাংলোর কাছাকাছি পৌঁছে গেল। ডিনারের সময় মিস্টার রয়কে দেখতে পেল না ওরা। রহিম জানালো, সাহেব আলিপুর দুয়ার গিয়েছেন, হয়তো আজ রাত্রে ফিরবেন না। মেজর জিজ্ঞেস করলেন, এত রাত্রে কেউ জঙ্গলে গাড়ি নিয়ে ঢোকে? না সাব, তবে পিচের রাস্তা ধরে কেউ কেউ আসে, রহিম বলল। মুরগির মাংসটা দারুণ রান্না হয়েছিল। ম্যালকম ঝোল খান না, তাকে স্যুপ আর পাউরুটি দেওয়া হয়েছে। কিন্তু মেজরের মুখে মাংসের ঝোলের প্রশংসা শুনে তিনি লোভ সামলাতে পারলেন না। কি এত ভালো ভালো করছো, এক পিস দেখি। রহিম সাগ্রহে তাকে পরিবেশন করলে তিনি ভয়ে ভয়ে মুখে তুললেন। তারপর মাথা নাড়লেন। গুড, ভেরি গুড। রহিম আরও দিতে যাচ্ছিল, কিন্তু তিনি বাধা দিলেন। নো মোর, আমাকে কাল ভীমরাজের সন্ধানে যেতে হবে। ওয়েল ফ্রেন্ডস, এখানে ভোর হয় ঠিক 5:10। আমরা তখনই বেরিয়ে পড়ব। 5:10? মেজর খাওয়া হারিয়ে তাকালেন। তোমাকে সবাই প্রতিভাবান বলে, আর আমি তোমার পাগলামি দেখছি। ওই ভোরে জোকের মুখের কাছে নিজেকে তুলে ধরতে আমার বিন্দুমাত্র বাসনা নেই। ম্যালকমের মুখ গম্ভীর হলো। অর্জুন রহিমকে জিজ্ঞেস করল, তোমাদের এখানে গামবুট পাওয়া যায়? চাপড়ামারি ফরেস্ট বাংলোতে পেয়েছিলাম। 2টো আছে, রহিম জানালো। ব্যাস, তাতেই হয়ে যাবে। মেজর, আপনি এক জোড়া গামবুট পরে নেবেন, জোঁক রক্ত খেতে পারবে না। তাই? যাব তো 3জন, 2টোতে কি হবে? ম্যালকম জানিয়ে দিলেন, তার গামবুটের প্রয়োজন নেই। ইচ্ছে হলে মেডিকেটেড ক্রেপ ব্যান্ডেজে হাঁটু পর্যন্ত মুড়ে নিতে পারবেন, জোঁক ধারে কাছে আসবে না। তৈরি হওয়ার জন্যে গুড নাইট বলে ঘরে চলে গেলেন তিনি। খানিকক্ষণ গল্প করার পর ওরাও উঠল। মেজর ম্যালকম সাহেবের ঘরে চলে যাওয়ার পর অর্জুন রয় সাহেবের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তালা ঝুলছে, দিশি তালা। একটা সরু শক্ত তার থাকলে এই তালা সহজেই খোলা যায়। হেসে ফেলল অর্জুন। হঠাৎ তার মাথায় তালা খোলার ভাবনা এলো কেন? নিজের ঘরে ঢুকে আলো জ্বালতেই আয়নার দিকে দৃষ্টি গেল। কি চেহারা হয়েছে তার! দাড়িগুলো ইতিমধ্যেই খোঁচা খোঁচা হয়েছে। সে চেয়ারে বসল। এবার এই পাখি খোঁজার অভিযানে এসে তার কিছুই করার নেই, খাওয়া, হাঁটা আর ঘুমোনো। কিন্তু তারপরেই মনে হলো,
সে তো এসেছে জলপাইগুড়ি থেকে, আর মেজর এসেছেন নিউ ইয়র্ক থেকে, তারও তো একই অবস্থা। তাছাড়া এখানে যতদিন সে থাকবে তার জন্যে ম্যালকম সাহেব তাকে মোটা টাকা দেবেন বলে জানিয়েছেন। কিন্তু কোনো কাজ না করে টাকা নিতেও তো তার খারাপ লাগছে। দরজায় শব্দ করে রহিম ঢুকল, হাতে লম্বা গামবুট। অর্জুন বলল, বাহ, খুব ভালো হয়েছে। আপনারা কি ভোরবেলায় বেরোবার আগে চা খাবেন স্যার? পেলে তো খুব ভালোই হতো, কিন্তু এত ভোরে কি সম্ভব হবে? করে দেব বলে রহিম এক পা ফিরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তুমি কিছু বলবে রহিম? না, মানে চাইলে বলতে পারো। আপনারা কাল কোন দিকে যাবেন? নদীর ওপারে। ওদিকের পাখিরা তো এদিকেও আসে, মানে আজ সকালে ওই দুই সাহেব তো ওদিকের জঙ্গলেই গিয়েছিলেন, কাল এদিকে গিয়ে দেখুন না। এদিকে ওরা তেমন পাখি পাননি। কেন? তুমি আমাদের ওদিকে যেতে নিষেধ করছো? ব্যাপারটা স্পষ্ট করে বলো না। অর্জুন বলল, না কিছু না বলেই রহিম বেরিয়ে গেল ঘর থেকে। মিস্টার রয় ভয় দেখিয়েছিলেন, ওই জঙ্গলে ঢুকলে হাতির সামনে পড়তে হবে। হাতিরা যে ওই জঙ্গলে নেই তা বিট অফিসারের মুখে শোনা গিয়েছে। আবার রহিমেরও আপত্তি ওই জঙ্গলে ঢোকা নিয়ে। কি ব্যাপার? অর্জুনের খেয়াল হলো গত রাতে মিস্টার রয় এবং তার লোকজন ওই নদীর দিক দিয়েই বাংলোর পেছনে উঠে এসেছিলেন। অত রাত্রে ওরা ওদিকে কি করছিলেন? আর সেই সব লোকদের দিনের বেলায় এদিকে আসতে দেখা যায়নি কেন? আলো নিভিয়ে শুতে যাওয়ার জন্যে জামা প্যান্ট ছাড়তে যেতেই অর্জুনের মনে হলো, না, এখনই শোয়ার দরকার নেই। রাত এখন মোটে 9:30। জঙ্গলে অবশ্য এটা বেশ রাত, কিন্তু তার মনে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। একথা এখন আর অস্পষ্ট নয় যে ওই গভীর জঙ্গলে বেশ কিছু মানুষ আস্তানা গেড়েছে। তাদের কেউ কেউ হয়তো রাতের বেলায় এদিকে আসে। এরা সরকারি কর্মচারী হতে পারেন, চোরা শিকারী বা অবৈধ পাচারকারীদের ধরার জন্য জঙ্গলে লুকিয়ে আছেন। মিস্টার রয় ওদের সঙ্গেই কথা বলতে গিয়েছিলেন, ওরাই তাকে বাংলো পর্যন্ত পৌঁছে দিয়ে গিয়েছে। স্বভাবতই মিস্টার রয় চাইবেন না কেউ ওই জঙ্গলে ঢুকুক। খবরটা বোধহয় রহিমও জানে, তাই সে তার আপত্তির কথা জানিয়েছে। আর একটু রাত বাড়লে গামবুটটা পরে নিল অর্জুন। তারপর ব্যাগ খুলে পাকানো দড়ি আর পেন্সিল টর্চটা পকেটে ভরে নিল। ঠিক 11টার সময় নিঃশব্দে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সে। চারপাশে নিশ্ছিদ্র অন্ধকার, এমনকি বাংলোর আলোগুলোও নিভিয়ে দেওয়া হয়েছে। দরজাটা টেনে বন্ধ করল অর্জুন। তারপর যতটা সম্ভব কম আওয়াজ করে নিচে নেমে এলো। একটা সিঁড়ি চলে গেছে ডাইনিং রুমের দিকে, তার দরজা এখন বন্ধ। অন্য সিঁড়িটা নেমে গিয়েছে বাগানের দিকে। অর্জুন সেটাই ধরল। রহিম বা রাঁধুনি এখন নিশ্চয়ই ঘুমে অচৈতন্য। আকাশে সামান্য মেঘ থাকায় পৃথিবী অস্পষ্ট। বাংলোর পেছনে বেশ খানিকটা ফুলের বাগান রয়েছে। অর্জুন ধীরে ধীরে তার ভেতর দিয়ে এগিয়ে যেতেই নদীটাকে দেখতে পেল। নদী এবং বাংলোর মাঝখানে একটা তারের বেড়া যেমন আছে, তেমনি ছোট গেট করা হয়েছে যাওয়া আসার সুবিধের জন্য। গেট পেরোলেই জায়গাটা ন্যাড়া, মাথার ওপরে কোনো আড়াল নেই। অর্জুন চারপাশে তাকালো, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। বাঁদিকে একটা কালো স্তূপ পড়ে রয়েছে বলে মনে হলো। সেদিকে এগোতেই বিশাল পাথরের চাঁই দেখতে পেল। পাথরের ওপর পাথর সাজিয়ে ঢিবির মতো করে রাখা হয়েছে। হাওয়া দিচ্ছে বেশ। অর্জুন পাথরের ওপর বসল। প্রায় আধ ঘন্টা বাদে তার মনে হলো
নদীর ওপারে যেন 2-3টে আলো জ্বলে উঠল। ওগুলো এত ছোট যে ভালো করে বোঝা যাচ্ছিল না। 3টে নয়, 2টো আলো। 2টো নদীতে নামলো। টর্চ জ্বালিয়ে লোকজন এদিকে আসছে। ওরা যখন প্রায় এপারে পৌঁছে গিয়েছে তখন বোঝা গেল বেশি নয়, 2টো লোকই এসেছে। ওরা উপরে উঠে এলো। অর্জুন ততক্ষণে ঢিবির আড়ালে সরে গেছে। লোক 2টো এগোলো না। বাংলোর গেটের কাছে গিয়ে টর্চের আলো বারবার নেভাতে এবং জ্বালাতে লাগলো। অর্থাৎ ওরা যে এসেছে সেই সংকেত পাঠাচ্ছিল। প্রায় 10 মিনিট ধরে সমানে চেষ্টা চালিয়ে গিয়ে থেমে গেল ওরা। একজন এই প্রথম কথা বলল, কি হলো, আসছে না কেন? কথাগুলো বলল নেপালি ভাষায়। দ্বিতীয়জন বলল, ভেতরে যাব? প্রথমজন আপত্তি করল, না, এখন ট্যুরিস্ট আছে। আরে ট্যুরিস্ট কি না কে জানে। না না, খবর পেয়েছি, ট্যুরিস্ট আমেরিকা থেকে এসেছে। তাহলে আর দাঁড়িয়ে লাভ নেই, চল ফিরে যাই। আর একটু দাঁড়া, নইলে বস ক্ষেপে যাবে। ওরা আরও কিছুক্ষণ চেষ্টা করল। তারপর যেমন এসেছিল তেমনই নেমে গেল নদীতে। ওরা জঙ্গলে ফিরে যাচ্ছে। এ সময় ওদের অনুসরণ করলে অনেক কিছু জানা যাবে, কিন্তু অর্জুন ঝুঁকি নিল না। ওরা কার জন্য অপেক্ষা করছিল এখানে? রহিম নিশ্চয় নয়, তাহলে তাকে দেখা যেত। এই সময় গাড়ির শব্দ কানে এলো। ওপাশের রাস্তা দিয়ে গাড়িটা আসছে। আওয়াজ শুনে বোঝা গেল বাংলোর সামনে এসে থামল সেটা। এত রাত্রে গাড়িতে কে এলো? অর্জুন নড়ল না। কয়েক মিনিট সব চুপচাপ। অর্জুন দেখল দোতলার একটি ঘরের আলো জ্বলে উঠল। ওই ঘরটি রয় সাহেবের। তার মানে ভদ্রলোক এত রাত্রে ফিরলেন। কয়েক মিনিটের মধ্যে আলোটা নিভে গেল। এবার ফেরা যাক, অর্জুন ভাবল। এতক্ষণে তাকে মশারা আক্রমণ করেছে। সে নদীর দিকে তাকালো। লোক 2টোকে আর দেখা যাচ্ছে না। ওরা নিশ্চয়ই জঙ্গলে ঢুকে গিয়েছে। যে জায়গা দিয়ে ওরা বেরিয়েছিল সেটা ভালো করে লক্ষ্য করল সে। আগামীকাল ওই দিক দিয়েই জঙ্গলে ঢুকতে হবে। সে ঢিবির আড়াল থেকে বেরিয়ে আসতেই একটা ছায়ামূর্তিকে দেখতে পেল। বাংলোর গেট থেকে বেরিয়ে মূর্তি তাকিয়ে আছে নদীর ওপারের জঙ্গলের দিকে। মূর্তিটি যে মিস্টার রয়ের তা বুঝতে পারল হাঁটা চলার ভঙ্গিতে। ভদ্রলোক যেন অসহিষ্ণু হয়ে পড়েছেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর ভেতরে চলে গেলেন তিনি। দোতলায় আলো জ্বলল এবং নিভল। যে সন্দেহ অর্জুনের মনে এসেছিল সেটা যে এভাবে সত্যি হয়ে যাবে ভাবতে পারেনি সে। জঙ্গলে কিছু মানুষ রয়েছে যাদের সঙ্গে মিস্টার রয়ের সম্পর্ক আছে। সম্পর্কটা নিশ্চয়ই গোপন। তাই দিনের বেলায় জঙ্গলের বাসিন্দারা এদিকে আসে না। আবার এও হতে পারে কোনো বড় অভিযোগ বানানোর জন্যে এই ব্যবস্থা সরকারি নির্দেশেই হয়েছে। মিস্টার রয় একটা বড় সরকারি অফিসার। প্রকাশ্যে ওদের সঙ্গে যোগাযোগ রাখতে চান না, কারণ তাতে শত্রুপক্ষ খবর পেয়ে যাবে। তাহলে এই শত্রুপক্ষ কারা? শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও মেজর সঙ্গী হলেন। ম্যালকম সাহেবের নেতৃত্বে ওরা যখন বাংলো থেকে বের হলো তখন সবে পূবের আকাশ লাল হয়েছে। বাংলোয় এখনো ঘুম জড়ানো। মিস্টার রয়ের ঘর ভেতর থেকে বন্ধ। অর্জুন ওদের নিয়ে এলো বাংলোর পেছনের গেটে। সেটি পার হতেই নদী। নির্জলা নদী এখন ছায়া মাখা। মেজর বললেন, বাহ, এখানেই সারাদিন বসে থাকা যায়। তাহলে তো পাখির দেখা পাওয়া যাবে না, অর্জুন বলল। তা বটে। মেজর ইংরেজিতে ম্যালকমকে জিজ্ঞেস করলেন, কোন দিকে যাবে? ম্যালকম দূরের জঙ্গল দেখিয়েছিলেন। তিনি জবাব দেবার আগেই অর্জুন হাত তুলে
গত রাতের দেখা জায়গাটাকে দেখালো। মিস্টার ম্যালকম, ওখান দিয়ে আজ আমরা জঙ্গলে ঢুকব। মনে হয় কিছুটা পায়ে চলার পথ পাওয়া যাবে, কিন্তু আমি ওই পাহাড়ের কাছাকাছি যেতে চাই। হ্যাঁ, আমরা এদিক দিয়েও যেতে পারি। ওরা নদীতে নেমে পড়ল, প্রত্যেকের সঙ্গে জলের বোতল, মেজরের ব্যাগে বিস্কিট আর হুইস্কি। ম্যালকম সাহেবের ব্যাগ একটু ভারী, সেখানে 2 ধরনের ক্যামেরা রয়েছে। নদী পেরিয়ে ওরা ঠিকঠাক সেই জায়গায় চলে এলো যেখানে গতরাত্রের আগন্তুকরা জঙ্গলে মিলিত হয়েছিল। কিছু ঝোপ গুল্ম পেরিয়ে ওরা পায়ে চলার পথটা পেয়ে গেল। ক্রমশ জঙ্গল গভীর হচ্ছে, মাঝে মাঝে বানরের চিৎকার কানে আসছে। কিন্তু আশ্চর্য, এদিকের কোনো গাছেই পাখির দেখা পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত ম্যালকম সাহেব বিরক্ত হলেন। কি ব্যাপার, এরকম হলো কেন? মেজর গাছগুলোকে দেখলেন। দেখো তো, এদিকে সেই গাছগুলো আছে কিনা যার ডালে পাখিরা বসে না। না, চোখে পড়ছে না তো সেরকম পাতা। এবার জঙ্গল আরও ঘন হলো। পায়ে চলা পথ দিয়ে হাঁটতে কষ্ট হচ্ছে। দুপাশের গাছের পাতা ডাল সরাতে হচ্ছে সজোরে। হঠাৎই একটু ফাঁকা ফাঁকা জায়গায় চলে এলো ওরা। আর তখনই অর্জুন বুঝল এখানে কিছু মানুষ ছিল। সেই একই ধরনের পাথর সাজিয়ে রান্না করা হয়েছে। ছাই পড়ে আছে অনেকটা, মদের বোতল ভাঙা অবস্থায় পাশে পড়ে। মেজর জিজ্ঞেস করলেন, এই রকম বোতল কাল দোকানে দেখেছি না? অর্জুন মাথা নাড়ল, হ্যাঁ। শেষ পর্যন্ত পাখির দর্শন পাওয়া গেল। পাহাড়টা যত এগিয়ে আসছিল ততই রকমারি পাখি আর প্রজাপতিদের ভিড় বাড়ল। অর্জুনের মনে পড়ল, কোথায় যেন সে পড়েছে, ডুয়ার্সে 835 রকমের প্রজাপতি আছে। ম্যালকম সাহেব দ্রুত ছবি তুলছিলেন। গাঢ় নীলরঙা একটি বড় প্রজাপতি দেখে মেজর বাচ্চাদের মতো লাফাতে লাগলেন। মন ভরে গেল হে, বিউটিফুল শব্দটার মানে বুঝলাম এতদিনে। পাখিরাও ম্যালকম সাহেবের ক্যামেরায় বন্দী হতে লাগলো। শেষ পর্যন্ত ওরা পাহাড়ের নিচে পৌঁছে গেল। এখানে একটা ঝোড়া বেশ স্রোত নিয়ে বয়ে যাচ্ছে, জল বেশি নয়। ওরা 3 জন একটা পাথরের ওপর চুপচাপ বসেছিল। জলের শব্দ, পাখির ডাক, মনে হচ্ছিল স্বর্গ যদি কোথাও থাকে তা এখানেই আছে। হঠাৎ ম্যালকম সাহেব অর্জুনকে স্পর্শ করলেন। তার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই অর্জুন অবাক হয়ে গেল। পাহাড়ের পাথরগুলোর ফাঁক গলে একটি অদ্ভুত দর্শন প্রাণী এসে দাঁড়িয়েছে। তার দৃষ্টি ঝোড়ার জলের দিকে। ছাগল এবং অ্যান্টিলোপের মাঝামাঝি গোছের এই প্রাণী, বলা যেতে পারে গাধা ও ছাগলের সংমিশ্রণ। ভারী চেহারা এবং বিদঘুটে দেখতে। মাথা ও মুখ গাধার মতো বড়, বড় বড় কান, শিং পেছন দিকে বাঁকানো। ম্যালকম সাহেব বিড়বিড় করলেন, ক্যাপ্রিকর্নিস সুমাত্রেন্সিস, এটা খুব বিরল প্রাণী। মেজর, তুমি সেরাও বলে কোনো প্রাণীর নাম শুনেছ? সেরাও? মেজর ফিসফিস করলেন, শুনেছি, এ তো লুপ্ত হয়ে গিয়েছে। কি যেন নাম, আমার পেটে আসছে, মুখে আসছে না। শেষ দিকে মেজরের গলাটা এত উপরে উঠে গেল, প্রাণীটি চমকে এদিক তাকিয়েই উধাও হয়ে গেল পাহাড়ের আড়ালে। ম্যালকম সাহেব বিরক্ত হলেন, কি করলে তুমি? আমাকে ছবি তোলার সুযোগ দিলে না। মেজর লজ্জিত হলেন, সরি, আসলে কোনো কিছু মনে না পড়লে। পড়েছে, হ্যাঁ, কৃষ্ণসার। একবার গিয়ে দেখলে হয়, হয়তো ওখানেই দাঁড়িয়ে আছে। ম্যালকম সাহেব বিরক্ত হন, হ্যাঁ, তোমার জন্যে দাঁড়িয়ে থাকবে। এরা খুব বুদ্ধি ধরে, তীক্ষ্ণ শ্রবণ শক্তি এদের, আর খুব দ্রুত এবং নিঃশব্দে চলাফেরা করে। ও এখন ধারে কাছে নেই।
চলো ওঠা যাক। বেলা 11টা নাগাদ বিস্কুট আর জল খাওয়া হলো। র্যাকেট টেইল ড্রঙ্গো বা ভীমবাজ পাখির দেখা পাওয়া যাচ্ছে না। মেজর এবার ফিরতে চান, কিন্তু ম্যালকম সাহেব নারাজ। ওরা যে জায়গায় চলে এসেছিল সেখানে জঙ্গল ঘন নয়, পাহাড় কাছাকাছি বলেই পাথর পড়ে আছে এখানে সেখানে। ম্যালকম সাহেব সমানে চোখে যন্ত্র লাগিয়ে গাছ বা পাহাড় দেখে যাচ্ছেন। হঠাৎ নিচু গলায় বললেন, অদ্ভুত ব্যাপার। সেই সকালবেলায় কিছুক্ষণ যেমন পাখিরা উধাও হয়ে গিয়েছিল, ঠিক তেমনই এখন ওদের কাউকেই দেখতে পাচ্ছি না। ওপরে তাকিয়ে দেখো, ম্যালকম বললেন। না, সত্যি পাখিরা আচমকা উধাও হয়ে গিয়েছে। মিনিট চারেক অপেক্ষা করেও ভীমরাজ দূরের কথা, একটা টিয়া পাখিরও দেখা পাওয়া গেল না। হঠাৎ মেজরের গলায় উত্তেজনা এলো, অর্জুন লুক, এ গ্রেট ডিসকভারি। মেজর কি বিরাট আবিষ্কার করলেন খুঁজতে গিয়ে মাথার ওপরের গাছের পাতায় নজর গেল। মেজর ততক্ষণে প্রায় লাফাচ্ছেন। এই গাছের কথাই বলেছেন তাপসবাবু। দেখো, 1, 2, 3, প্রচুর গাছ পাশাপাশি দাঁড়িয়ে। অর্জুন মাথা নাড়ল। গাছের পাতার সঙ্গে ছাতিম গাছের পাতার চমৎকার মিল আছে, রং ঈষৎ কালচে। বিকাশবাবু বলেছিলেন ওই গাছে পাখি এসে বসে না। কেন? বিকাশবাবু উপযুক্ত কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। তারা কি সিদ্ধান্ত নিয়েছেন তাও এখন পর্যন্ত শোনা যায়নি। ম্যালকম সাহেব ততক্ষণে উদ্যোগী হয়েছে গাছের পাতা সংগ্রহের জন্য। গোটা 8 পাতা ছেঁড়া হলো। অর্জুন তার একটা প্রান্ত মুখে দিয়েই থু বলে ফেলে দিল। শুধু তেতোই নয়, দুর্গন্ধে অন্নপ্রাশনের ভাতও বেরিয়ে আসছে। মেজর জিজ্ঞেস করলেন, এই গাছের নাম কি? ম্যালকম সাহেব মাথা নাড়লেন, জানি না। তিনি এবার গাছের ছবি তুলতে লাগলেন নানান দিক দিয়ে। অর্জুন লক্ষ্য করল, পাখি দূরের কথা, কোনো পতঙ্গ পর্যন্ত এই গাছগুলোর কাছে ঘেঁষছে না। বিষকন্যা শব্দটা সে শুনেছে। বিষবৃক্ষ লেখার সময় বঙ্কিমচন্দ্র কি এই গাছটার কথাই শুনেছিলেন? আর একটু এগোতেই জঙ্গল আবার স্বাভাবিক। বানর ছুটোছুটি করছে, পাখি ডাকছে। হঠাৎ জঙ্গলে হুটোপুটি শব্দ হলো। কোনো বড় জানোয়ার ওদের দেখতে পেয়ে দৌড়ে মিলিয়ে গেল আরও গভীরে। তাকে দেখা গেল না, কিন্তু গাছপালা আন্দোলিত হলো। মেজর জিজ্ঞেস করলেন, কি হতে পারে, গন্ডার না বাইসন? ম্যালকম বললেন, অন্তত বাঘ নয়, বাঘ ওভাবে পালায় না। অর্জুন বলল, চলুন দেখাই যাক। তুমি কি উন্মাদ? আমাদের হাতে কোনো অস্ত্র নেই। মেজর আপত্তি করলেন। তার কি দরকার, যে ছিল সে তো পালিয়েছে। অর্জুন জঙ্গল সরিয়ে পথ করতে লাগলো। যেখান থেকে আওয়াজ এবং গাছের আন্দোলন দেখা গিয়েছিল সেখানে পৌঁছে হতভম্ব হয়ে গেল অর্জুন। একটা আধখাওয়া মদের বোতল আর ব্যাগ পড়ে আছে সেখানে। ব্যাগটাকে তুলে নিল সে, পেজায় ভারী। মেজর এসে পৌঁছেছিলেন পেছনে। ঠোঁটে আঙ্গুল রেখে তাকে কথা বলতে নিষেধ করল অর্জুন। জঙ্গল থেকে বেরিয়ে আসাটা খুব স্বচ্ছন্দে হয়নি। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কেউ বা কারা তাদের পেছন পেছন আসছে। জঙ্গল যখন শেষ হয়ে এসেছে তখন সে আত্মপ্রকাশ করল। আচমকা লাফিয়ে পড়ল সামনে, হাতে একটি আধুনিক আগ্নেয়াস্ত্র, মাথায় টুপি, শরীরে নীল শার্ট প্যান্ট, মুখের আদল মঙ্গোলিয়ান। রাগী গলায় বলল, গুলি করে উড়িয়ে দেব তোমাদের। এত বড় সাহস যে আমার ব্যাগ নিয়ে চলে যাচ্ছ। অর্জুন বুঝল লোকটি প্রকৃতিস্থ নয়। গলার স্বর জড়ানো, হাত কাঁপছে। সে খুব নিরীহ গলায় জিজ্ঞেস করল, এটা তোমার ব্যাগ? হ্যাঁ, দাও ব্যাগটা। লোকটা কথা বলছিল ভাঙা হিন্দিতে। অর্জুন বলল, আমার নাম অর্জুন, শুনেছ?
লোকটার কপালে ভাঁজ পড়ল। নামটা শুনেছে কি না ভাবতে লাগল। তার নেশা বেশ বেড়ে যাওয়ায় সে অকারণে দুদিকে মাথা নাড়তে শুরু করল, এবং তখন হাতের অস্ত্রের মুখ মাটির দিকে নেমে গেল। সঙ্গে সঙ্গে অর্জুন ঝাঁপিয়ে পড়ল লোকটার উপর। ধাক্কা খেয়ে লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। অস্ত্র গেল ছিটকে। মেজর তৎক্ষণাৎ তুলে নিলেন সেটা। মেড ইন পাকিস্তান। ততক্ষণে লোকটাকে উপুড় করে চেপে ধরেছে অর্জুন। বল, তুই কে? লোকটা মাথা নাড়তে লাগলো, কথা বলবে না। অনেক চেষ্টা করেও যখন ওর মুখ দিয়ে কথা বের করা গেল না, তখন অর্জুনের মাথায় মতলবটা এলো। মেজরের ব্যাগে রাখা বিকাশবাবুর আবিষ্কার করা গাছের পাতার একটা টুকরো ছিঁড়ে জোর করে লোকটার মুখে ঢুকিয়ে দিল। মিনিট খানিকের মধ্যে অদ্ভুত কাজ হলো। হড়হড় করে বমি করতে লাগলো লোকটা। পেটে যা ছিল সব বেরিয়ে গেল তার। হাঁফাতে হাঁফাতে সে যখন তাকালো, তখন তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে। ওই অবস্থায় কোকিয়ে উঠল লোকটা, আমাকে মেরে ফেলবে, আপনার পায়ে পড়ি, আমাকে বাঁচান। কে মারবে তোমাকে? ওরা। কারা? যারা ট্রেনিং দিতে এসেছে। অর্জুন মেজরকে ব্যাগটা খুলতে বলল। ব্যাগ খুলে মেজর কয়েকটা জামা প্যান্ট আর কয়েক রাউন্ড গুলি পেলেন। সেগুলো তুলে ধরতেই অর্জুন বলল, আরে, এই রকম গুলিই তো সহদেব নিয়ে আসছিল। মেজর বললেন, এখন একে নিয়ে কি করবে? লোকটার হাত বাঁধা হলো। অর্জুনের মনে হলো, ওর সঙ্গীরা যদি আশপাশে থাকে তাহলে তারা ছেড়ে দেবে না, যে কোনো মুহূর্তেই আক্রমণ করতে পারে। মুখ খুলেছে, ধরা পড়েছে বলে একে ওরা শেষ করে দেবে। জঙ্গল থেকে বেরিয়ে যেতে লোকটা তেমন আপত্তি করছে না, যেন ফিরে গেলেই ও আরও বিপদে পড়বে। নদীর কাছে পৌঁছতেই মানুষের গলা কানে এলো। জঙ্গলের আড়াল থেকে ওরা দেখল কয়েকজন লোককে সঙ্গে নিয়ে বিট অফিসার হেঁটে যাচ্ছেন। অর্জুন চেঁচিয়ে তাকে ডাকল। কাছে এসে ভদ্রলোক অবাক। সব শুনে বললেন, আপনাদের ভাগ্য খুব ভালো। ওকে এখনই থানায় জমা করে দেওয়া দরকার, তাতে অবশ্য ওর উপকার হবে। মানে? মেজর অবাক। কোর্টে উঠলে প্রমাণের অভাবে জামিন পেয়ে যাবে। কিন্তু এরা কারা? অস্ত্র নিয়ে জঙ্গলে ঘুরছে কেন? মেজর জিজ্ঞেস করলেন। কানাঘুষো শুনেছি এই জঙ্গলে সন্ত্রাসবাদীরা আসা যাওয়া করছে। অর্জুন তাকালো। আপনি শুধু শুনেছেন, প্রমাণ পাননি? ভদ্রলোক হাত জোড় করলেন। আমাকে এরকম প্রশ্ন করবেন না। ফ্যামিলি নিয়ে থাকি, এখানে আমার কোনো নিরাপত্তা নেই। তারপর গলা নামিয়ে বললেন, ওকে ছেড়ে দিলেই ও বিপদে পড়বে। ধরা পড়ার দায়ে মারাত্মক শাস্তি দেবে দলের লোক। এটাকে ওরা বিশ্বাসঘাতকতার পর্যায়ে ফেলবে। থানা কত দূরে? বাজারের ওপাশেই। ব্যাগ এবং অস্ত্র সরিয়ে নিয়ে লোকটার বাঁধন খুলে দিয়ে চলে যেতে বলা হলো, কিন্তু লোকটি গেল না। মেজর তাকে বললেন, তুমি তো কোনো অন্যায় করনি যে তোমাকে আমরা ধরে নিয়ে যাব। হ্যাঁ, এই অস্ত্র যদি বেআইনি হয় তাহলে নিশ্চয়ই অপরাধ, তবু তোমাকে ছেড়ে দিচ্ছি। লোকটা হঠাৎ দৌড়তে শুরু করলো। জঙ্গল নয়, নদীর বুক ধরে সে দৌড়ে যেতে লাগলো জয়ন্তীর দিকে। বিট অফিসার বললেন, দেখো তো, ও প্রাণের ভয়ে জঙ্গলে ফিরতে চাইছে না। আপনারা আর এখানে দাঁড়াবেন না, ফিরে যান। মেজর বললেন, ওকে ধরুন, পালিয়ে যাচ্ছে। বিট অফিসার বললেন, ওকে ধরলে যে হাঙ্গামা হবে তা আমি সামলাতে পারবো না। আমার বড় কর্তারাও পাশে দাঁড়াবেন না। তাছাড়া ওর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করব কি করে? এসব অস্ত্রের কথাও ও অস্বীকার করবে। অর্জুনের মনে হলো ভদ্রলোকের কথায় যুক্তি আছে। ইনি ছাপোষা মানুষ, পুলিশ নন। কেন মিছেমিছি ঝামেলায় জড়াবেন?
ওরা নদী পেরিয়ে এলে অর্জুন বলল সে থানায় গিয়ে অস্ত্র জমা দেবে। মেজর সঙ্গে যেতে চাইছিলেন, কিন্তু অর্জুন নিষেধ করল। বলল, আপনাদের পাসপোর্ট আমেরিকার, আপনাদের তাই না যাওয়াই ভালো। এখন বিকেল হয়ে এসেছে, খিদেই পেট জ্বলছে। লম্বা আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে তাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে লোকজন অবাক হয়ে গেল। সেদিকে পাত্তা না দিয়ে খোঁজ খবর নিয়ে অর্জুন থানায় পৌঁছে গেল। দারোগা ছিলেন না, দুপুরে খেতে গিয়ে বিশ্রাম করছেন। অর্জুনের হাতে অস্ত্র দেখে হৈ হৈ পড়ে গেল থানায়। অর্জুন বলল, ওসিকে খবর দিন, বলুন জরুরি। ভদ্রলোক এলেন মিনিট 15 বাদে। এসেই সহকারীদের কাছে সব শুনে হম্বিতম্বি শুরু করে দিলেন। কে আপনি? লাইসেন্স আছে? এসব বিদেশি অস্ত্র কোথায় পেলেন? অর্জুন তাকে যত বোঝাতে যায় তত ক্ষেপে ওঠেন ভদ্রলোক। ব্যঙ্গ করে বললেন, আমার এলাকায় জঙ্গলে এসব অস্ত্র ছড়িয়ে আছে, আর আপনি বেড়াতে এসে কুড়িয়ে আনবেন? আমাকে কি পাগল ভেবেছেন? বেআইনি অস্ত্র রাখার জন্যে আপনাকে অ্যারেস্ট করা হলো। কি সর্বনেশে কাণ্ড! অর্জুন বলল, তাহলে আপনার টেলিফোনটা ব্যবহার করতে হয়। তার মানে? আপনার এসপি সাহেবকে ফোন করব। কেন? উনি আমাকে চেনেন। ঠিক আছে, আপনিই করুন। বলুন জলপাইগুড়ির অর্জুনকে আপনি অ্যারেস্ট করছেন। অর্জুন গম্ভীর গলায় বলল। দারোগার চোখ ছোট হয়ে গেল। দাঁড়ান দাঁড়ান, নামটা আমি শুনেছি। আপনি আপনি শখের গোয়েন্দা না? না, আমি সত্য সন্ধানী। আপনি ফোন করুন। ঠিক আছে ঠিক আছে, পরিচয় না দিলে বুঝবো কি করে? আমার সঙ্গে ওর অন্য ব্যাপারে কথা আছে। অন্য ব্যাপারে? কিন্তু অ্যারেস্টের ব্যাপারটা বলবেন না যেন। অর্জুন হেসে বলল, না। টেলিফোনে যোগাযোগ হলো। অর্জুনের গলা পেয়ে ভদ্রলোক বললেন, বলুন সমস্যা কি? অর্জুন বলল, টেলিফোনে বলা যাবে না, কিন্তু আজ সন্ধ্যের মধ্যেই আপনার জয়ন্তীতে আসা দরকার। একটা ভয়ঙ্কর আবিষ্কার করতে পারবেন। কিন্তু ব্যাপারটা কি না জানলে? আমি আপনাকে কখনোই সামান্য কারণে আসতে অনুরোধ করব না। আর আসার সময় অন্তত 10 জোয়ান সেপাইকে সঙ্গে আনবেন। অর্জুন বলল, আপনাদের এই থানার ফোনেও সব কথা বলা সম্ভব হচ্ছে না। আমি ফরেস্ট বাংলোতে আছি। প্লিজ এই অনুরোধটাকে গুরুত্ব দিন। রিসিভার রাখা মাত্র দারোগা জিজ্ঞেস করলেন, কি হয়েছে স্যার? আমার এলাকা তো খুব শান্ত। যা গোলমাল তা ওই হাসি মারার দিকে হয়। আজ রাত্রে ডাকাতি হবে। ডাকাতি? তার জন্যে এসপি সাহেবকে এত দূর আসতে বললেন? উনি এলে আপনার শক্তি বাড়বে। আর এই ডাকাতির কথাটা দয়া করে কাউকে জানাবেন না, আপনার সেপাইদেরও নয়। অর্জুন বেরিয়ে গেল। রাত 9টা নাগাদ জিপ এসে থামল বাংলোর গেটে। নিচের ড্রয়িং রুমে এসে তখন ওরা আলোচনা করছিল। থানা থেকে বেরিয়ে অর্জুন একটা এসটিডি বুথ থেকে মাকে ফোন করেছিল। তিনি বলেছেন বিকাশবাবুর মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি এবার আসতে পারছেন না বলে জানিয়ে দিয়েছেন। খবরটা শুনে মেজর একটু হতাশ হয়েছেন। ওর বাসনা ছিল বিকাশবাবুকে নিয়ে ওই পাতার ওপর গবেষণা করার। ওটাকে লাই ডিটেক্টর হিসেবে দারুণ কাজে লাগানো যায়। আজ প্রমাণিত হয়েছে। উনি গাছগুলোকে দেখেছিলেন নীলপাড়ার জঙ্গলে, কিন্তু এখানেও তারা রয়েছে। ওটা ব্যবহার করলে পুলিশকে মারপিট বা ইলেকট্রিক শক দিয়ে আসামিদের পেট থেকে কথা বের করতে হবে না। পৃথিবীর সমস্ত পুলিশ লুফে নেবে আইডিয়াটা। ওই পাতা থেকে নিশ্চয়ই ট্যাবলেটও বানানো যায়। সেই ট্যাবলেট মুখে ঢুকিয়ে দিলেই আসামি বমি করবে এবং কথা বলবে। কথাবার্তা যখন চলছিল তখন এসপি সাহেব দরজায় এসে দাঁড়ালেন। অর্জুন উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জানালো।
ভদ্রলোক সোফায় বসে বললেন, কি ডাকাতি হবে এখানে যে ছুটিয়ে আনলেন? ডাকাতির কথা কে বলল আপনাকে? অর্জুন জিজ্ঞেস করল। ওসি। আপনি এসেছেন বলে ধন্যবাদ। এদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। মিস্টার ম্যালকম বিখ্যাত পক্ষীবিদ, মেজর হলেন অভিযাত্রী। আমরা এখন আপনার জঙ্গলে ভীমরাজ পাখি খুঁজে বেড়াচ্ছি, অর্জুন বলল। সে ব্যাপারে সাহায্য করতে নিশ্চয়ই আমাকে ডাকেননি, এসপি সাহেব হাসলেন। অর্জুন তখন সমস্ত ব্যাপারটা খুলে বলল। এই জঙ্গলে বেশ কিছু মানুষ লুকিয়ে আছে। তাদের কাছে আধুনিক অস্ত্র রয়েছে। ওদের খাবার এবং মদ এখান থেকেই সাপ্লাই হয়। এই লোকগুলোকে গেরিলা যুদ্ধের ট্রেনিং দেওয়া হচ্ছে। এসপি সোজা হয়ে বসেছিলেন। সর্বনাশ! আমাদের কাছে খবর ছিল ভুটানের জঙ্গলে এরকম কয়েকটা ক্যাম্প হয়েছে, কিন্তু আজ লোকটাকে হাতে পেয়েও ধরতে পারলেন না। ওকে ট্যাপ করে বাকিদের হদিশ পাওয়া যেত। সেই হদিশ দেওয়ার জন্যে অন্য লোক আছেন। কে তিনি? বলবো, আগে বলুন আপনি কি ফোর্স নিয়ে এসেছেন? অফকোর্স। তাহলে সারা রাত এক্সপিডিশনের জন্য তৈরি থাকুন। কিন্তু লোকটিকে? তিনি এখন শরীর খারাপ বলে ওপরের একটা ঘরে বিশ্রাম নিচ্ছেন। আহা, পরিচয়টা দিন। মিস্টার রয়, সেন্ট্রাল এক্সাইজের বড় কর্তা। কি বলছেন অর্জুন? উনি একজন সিনিয়র অফিসার। জানি, কিন্তু মাঝরাতে জঙ্গলের লোক টর্চ জেলে ওকে বাংলোয় পৌঁছে দেয়। কাল রাতেও ওর খোঁজে জঙ্গল থেকে লোক এসেছিল। স্ট্রেঞ্জ, জঙ্গলে কত লোক আছে? তা জানি না। লোকাল থানাকে এসব বলতে চাননি কেন? যখন দেখলাম দারোগা বাবুর বয়স হয়েছে, রিটায়ার করার মুখে, তখন মনে হলো ওর উৎসাহ প্রায় শেষ হয়ে গেছে। নইলে নাকের ডগায় জঙ্গলে এসব কাণ্ড হচ্ছে। সামনের বাজার থেকে খাবার আর মদের দোকান থেকে মদ যাচ্ছে, আর উনি কিছু জানেন না, এটা হয়? ওর আর জানবার আগ্রহ নেই। সে কারণেই আপনাকে জানাতে হলো, অর্জুন বলল। মদের দোকানের মালিক নিশ্চয়ই খবরাখবর রাখে। অবশ্যই। রেগুলার অত মদ বিক্রি হচ্ছে, সাইকেলে চাপিয়ে লোক নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে ওগুলো, সেটা জানতে চাওয়াই স্বাভাবিক, অর্জুন বলল। আপনি কিভাবে শুরু করতে চান? এসপি জিজ্ঞেস করলেন। ওরা নিচু গলায় আলোচনা শুরু করল। মেজর ছাড়লেন না। এ সময় বাংলোয় বসে থাকতে তিনি মোটেই রাজি নন। ম্যালকম থেকে গেলেন। এসপি সাহেব তখন কথাবার্তা বলে জিপ নিয়ে বেরিয়ে গিয়েছিলেন। রাত 10টা নাগাদ তার সঙ্গে নদীর ধারে দেখা করল অর্জুন এবং মেজর। নিঃশব্দে ওরা চলে এলো সেই পাথরের ঢিবির একপাশে, যেখানে দাঁড়ালে কেউ তাদের চট করে দেখতে পাবে না। পাথরের ওপর বসে অর্জুন জিজ্ঞেস করল, আপনার ফোর্স কোথায়? দেখতে পাচ্ছেন না তো, আকাশে মেঘ আছে, অন্ধকার খুব। কিন্তু আলো থাকলেও ওদের দেখতে পেতেন না। এসপি হাসলেন। ওরা ঘন্টা দুয়েক আগেই নদীর বুকে পাথরের ওপর শুয়ে আছে। শুয়ে আছে? মেজর মদের পাত্র বের করলেন। লুকিয়ে আছে। কিন্তু অর্জুন, আপনি শিওর যে ওরা আসবে? হ্যাঁ, মিস্টার রয়ের অসুস্থতায় প্রমাণ করছে যে তিনি জেনে গেছেন একজন উগ্রপন্থী জঙ্গলে অস্ত্র ফেলে পালিয়েছে। এ ব্যাপারে আজ রাত্রে জরুরি মিটিং হওয়াই স্বাভাবিক। অর্জুন কথা শেষ করে মেজরের কনুইতে হাত রাখল। এখন আর খাবেন না, বাতাসে গন্ধ ভাসবে। এটা স্কচ হে। জানি, কিন্তু ওটা অ্যালকোহল। ওকে। রাত বাড়ছিল। ধৈর্যের শেষ সীমায় পৌঁছবার পর হঠাৎ জঙ্গলের মুখে আলোর সংকেত দেখা গেল। মেজর বললেন, অ্যাটাক করা যাক। অর্জুন চাপা গলায় বলল,
চুপ করুন, হয় ওরা আসবে, নয় কেউ এখান থেকে যাবে। মিনিট খানিকের মধ্যেই বাংলোর পেছনের গেটে আলো জ্বলল। প্রায় 30 সেকেন্ড টর্চটা জঙ্গলমুখী হয়ে জ্বলে থাকলে জঙ্গলের আলোর সংকেত বন্ধ হয়ে গেল। লোকটি যে মিস্টার রয় তাতে কোনো সন্দেহ নেই। ছায়ামূর্তি এগিয়ে যাচ্ছে নদীর বুক চিরে। অর্জুনের ভয় হচ্ছিল লুকিয়ে থাকা পুলিশদের ভদ্রলোক দেখে না ফেলেন। কিছুটা দূরে যেতে দিয়ে অর্জুন বলল, চলুন ওকে অনুসরণ করা যাক। যতটা সম্ভব নিঃশব্দে ওরা হাঁটতে আরম্ভ করল। মেঘের আড়াল ছিল আকাশে, এবার হাওয়া বইতে শুরু করল। তার আওয়াজ বাড়ছে। ছায়ামূর্তি জঙ্গলে পৌঁছে যেতেই এসপি অদ্ভুত শীষ দিলেন। সঙ্গে সঙ্গে অন্ধকার ফুঁড়ে একজন উঠে এলো সামনে। এসপি বললেন, আমরা জঙ্গলে ঢুকছি, আপনারা পেছনে থাকুন, হুইসেল শুনলেই অ্যাটাক করবেন। লোকটা আবার অন্ধকারে মিলিয়ে গেল। ওরা জঙ্গলের গায়ে পৌঁছানো মাত্র ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। খুব জোরে নয়, কিন্তু গাছের পাতায় শব্দ হচ্ছে। পায়ে চলা পথটা এখন দেখা যাচ্ছে না। অর্জুন অনুমান করে জঙ্গলে ঢুকল। এসপি সাহেবের হাতে এখন অস্ত্র, জামা প্যান্ট ভিজতে শুরু করেছে। হঠাৎ মেজর ফিসফিস করে বললেন, মদের গন্ধ পাচ্ছি হে, কড়া মদ। ছায়ামূর্তি অন্যদিকে অদৃশ্য হয়েছে, বোঝা যাচ্ছিল না। ওকে এগিয়ে যেতে না দিয়েও উপায় ছিল না। অর্জুন জিজ্ঞেস করল, গন্ধটা কোন দিক দিয়ে আসছে বলে মনে করছেন? নাক টানলেন মেজর। তারপর বললেন, বৃষ্টিতে সব গুলিয়ে যাচ্ছে বলে হিপ পকেট থেকে পাত্রটি বের করে এক ঢোক খেয়ে নিলেন। ওরা মিনিট চারেক এগোনোর পর আলো দেখতে পেল। সেদিকে পা বাড়াতেই প্রচণ্ড জোরে কেউ যেন অর্জুনের ওপর লাফিয়ে পড়ল। সে মাটিতে পড়ে যেতেই তার হাত দুটো পেছনে মুড়ে বেঁধে ফেলল আর একটা লোক। এসপি সাহেবেরও একই দশা। ওদের দুজনকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো আলোর কাছে। জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গায় মাথার ওপর ত্রিপল টাঙিয়ে বসে আছে কয়েকজন। বেশিরভাগ মানুষই পাহাড়ের। একজন উঠে দাঁড়িয়ে বলল, কুত্তাগুলো এত বোকা ভাবতে পারিনি, ঠিক টোপ গিলল। ভারিক্কি চেহারার একজন বলল, তুই তো এসপি তাই না? তোকে মারবো না। আমাদের যে 4 জনকে তোরা হাসি মারায় ধরেছিস তাদের ছেড়ে দিতে বল, তোকেও ছেড়ে দেব। আর এই ছোকরাটা নাকি গোয়েন্দা, ওর সঙ্গে একটা সাহেব আর দাড়িওয়ালা ছিল, তারা কোথায়? আগের লোকটি বলল, তারা বাংলোই। ছোকরাটাকে খতম করে ওদের কাছে বডি পাঠিয়ে দে, হুকুম হয়ে গেল। অর্জুন কোনো মতে উঠে বসেছিল। মেজর কোথায়? তিনি তো তাদের পেছনেই ছিলেন। ওরা যদি তাদের জন্যে ফাঁদ পেতে থাকে, তাহলে মেজরকেও দেখেছে। তাহলে কি মেজর নিজেকে বাঁচাতে পেরেছেন আর ওকে ধরতে পারেনি বলে বাংলোয় থাকার কথা বলছে? কিংবা যারা তাদের ধরেছে তারা তাদের ব্যর্থতার কথা নেতাকে জানাতে চায়নি? কিন্তু ছায়ামূর্তি কোথায়? হঠাৎ এসপি সাহেব জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও? কেন এই জঙ্গলে লুকিয়ে আছো? তার জবাব তোকে দিয়ে লাভ নেই। এই নে, আলিপুরদুয়ারের ডিএসপিকে বল ওদের ছেড়ে দিতে। এক নেতা মোবাইল ফোন এগিয়ে দিল এসপির সামনে। আর একজন এসে ওর হাত খুলে দিল। এসপি মাথা নাড়লেন। কোনো কাজ হবে না, ওদের কোর্টে তোলা হয়ে গেছে, এখন আমার কোনো ক্ষমতা নেই। তাহলে ডিএমকে বল, ওদের না ছাড়লে তোকে ছাড়া হবে না। এই সময় একটা লোক জঙ্গল ফুঁড়ে ছুটে এলো। পুলিশ! মোটা লোকটা পুলিশ নিয়ে আসছে। পুলিশ? এত কাছে পুলিশ এলো কি করে? নেতা উত্তেজিত হলো। এসপিকে নিয়ে 1 নম্বর ক্যাম্পে চলে যাও,
এ বেটাকে। রিভলভার বের করল নেতা। ঠিক তখনই অন্ধকার জঙ্গল থেকে কিছু একটা উড়ে এসে নেতার মুখে আঘাত করল। বস্তুটি থেকে তরল পদার্থ বেরিয়ে নেতার চোখ মুখ ভাসিয়ে দিল। দুহাতে মুখ ঢাকতে চেষ্টা করল লোকটা, আর তখনই এসপি লাফিয়ে পড়লেন ওর ওপরে। লোকটাকে কবজা করতে দেরি হলো না। ততক্ষণে পুলিশ ঘিরে ফেলেছে জায়গাটা। কিছু লোক পালিয়ে গেল, ধরা পড়ল বাকিরা। মেজর বীর বিক্রমে এগিয়ে এসে খালের ওপর থেকে তাঁর চ্যাপ্টা পাত্র কুড়িয়ে নিয়ে অর্জুনকে বললেন, কী রকম কাজ দিল এটা বলো। বাঁধনমুক্ত হয়ে অর্জুন ছুটল নদীর দিকে। না, কোনো ছায়ামূর্তি সেখানে নেই। উগ্রপন্থীদের নেতা ধরা পড়ল জয়ন্তীর পাহাড়ে। কিন্তু দুজনের দুটো আফসোস থেকে গেল। অর্জুনের আফসোস, রয় সাহেবকে আর খুঁজে পাওয়া যায়নি। ম্যালকম সাহেবের আফসোস, এ যাত্রায় তিনি ভীমরাজ পাখির দেখা পাননি।